দর্শক শুনছিলেন মার্কেন্টাল ব্যাংক সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আজ থেকে চালু হচ্ছে সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয়। রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান, সংস্থা, ব্যাংক এবং পাবলিক বিশ্ববিদ্যালয় সহ 400 সংস্থা ও প্রতিষ্ঠানের নতুন কর্মকর্তা কর্মচারীর জন্য প্রত্যয় প্রযোজ্য হবে। প্রত্যয় পেনশন স্কিমে কর্মচারীদের মূল বেতনের 10% বা সর্বোচ্চ 5,000 টাকার মধ্যে যেটা কম তা কাটা হবে এবং সম পরিমাণ অর্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা সংস্থা দেবে। সেই অর্থ জমা হবে পেনশন কর্তৃপক্ষের তহবিলে। 30 বছর ধরে মাসে 2,500 টাকা মানদণ্ড ধরলে একজন কর্মচারী নিজ বেতন থেকে জমা হবে 9 লাখ আর সংশ্লিষ্ট সংস্থা জমা করবে আরও 9 লাখ টাকা। অর্থাৎ প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্মচারীর মোট চাঁদা হবে 18 লাখ টাকা। যদি তিনি 75 বছর বয়সে মারা যান তাহলে 15 বছরে পেনশন পাবেন 1,12,19,400 টাকা, যা তার নিজ জমার 12.47%। এদিকে প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে একযোগে অনির্দিষ্টকালে কর্মবিরতিতে যাচ্ছেন 35 সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন সহ সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষকরা মোট 3টি দাবি জানিয়েছেন। এর আগে একই দাবিতে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দেয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ থেকে শুরু হওয়া সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। শিক্ষকদের আন্দোলনের কারণে বিজ্ঞপ্তি দিয়ে এই পরীক্ষা স্থগিত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, আন্দোলনরত শিক্ষকরা বিশ্ববিদ্যালয় দিবসে অংশ নিয়েছেন কিনা, পরীক্ষা স্থগিতের বিষয়ে কি বলছেন তারা জানাবেন। সিনথিয়া, আসলে আন্দোলনে কিন্তু বিশ্ববিদ্যালয়ের সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে, অফিসগুলো বন্ধ রয়েছে, পরীক্ষা স্থগিত করা হয়েছে। আমরা দেখেছি শিক্ষার্থীরা এসেছেন, যেহেতু আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস, 104 বছরে পদার্পণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়, তার একটি র্যালি অনুষ্ঠিত হচ্ছে। যে র্যালিতে কিন্তু প্রতিটা বিভাগ থেকে, অর্থাৎ শিক্ষক, শিক্ষার্থী, হল সবগুলো বিভাগ থেকে তারা র্যালি নিয়ে তারা টিএসসিতে যান এবং সেখানে একত্রিত হয়ে পুরো র্যালি করেন একটি, এবং সেই র্যালির পরে কিন্তু তাদের যে বিভিন্ন ধরনের কার্যক্রমগুলো থাকে সেগুলো হয়ে থাকে। তবে শিক্ষকরা যারা আন্দোলন করছে তারা কিন্তু কোনো ধরনের র্যালি নিয়ে তারা আজকে বিশ্ববিদ্যালয় দিবসের যে অনুষ্ঠানগুলো রয়েছে সেখানে অংশগ্রহণ করছেন না। তাদের যে অবস্থান কর্মসূচি কলা ভবনের সামনে, সেটি তারা 12টা থেকে শুরু করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও তারা বলেছেন যে আন্দোলন কিন্তু গতকালকে তারা যে ঘোষণাটি দিয়েছেন যে আন্দোলন তাদের দাবিগুলো না মানা হলে কিন্তু সেই আন্দোলন ধীরে ধীরে তাদের সে আন্দোলনের মাত্রা তাদের বাড়বে। এছাড়াও আমরা গতকালকে শিক্ষামন্ত্রীর একটি সংবাদ সম্মেলন ছিল, সেখানে শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল যে শিক্ষকরা আন্দোলনে যাচ্ছে, সর্বাত্মক আন্দোলনের ফলে যে পরীক্ষাগুলো স্থগিত হয়ে যাবে, বিশ্ববিদ্যালয়গুলো বন্ধের একটি উপক্রম দাঁড়াবে, সেই প্রশ্নে কিন্তু শিক্ষামন্ত্রী বলেছেন যে এটি তারা পর্যবেক্ষণে রেখেছেন, যেহেতু গতকাল পর্যন্ত কোনো ধরনের কোনো কিছু স্থগিত হয়নি, যার ফলে আজকে তারা পর্যবেক্ষণ করবেন, পর্যবেক্ষণ করে তারা একটি নির্দেশ দিবেন বা তারা সেটার পক্ষে বা বিপক্ষে যেটি হোক তারা একটি ব্যবস্থা নেবেন। এছাড়াও শিক্ষামন্ত্রী আরেকটি বিষয় বলেছেন, যেহেতু এই সার্বজনীন স্কিম যেটি রয়েছে পেনশন স্কিম, সেটি কিন্তু অর্থ মন্ত্রণালয়ের হাতে রয়েছে, চাইলেই শিক্ষা মন্ত্রণালয় এটি তারা পরিবর্তন করতে পারবে না। শিক্ষা মন্ত্রণালয় চাইলে সবাইকে নিয়ে একটি তারা বৈঠক করতে পারে, আলোচনা করতে পারে, আলোচনার পরবর্তীতে অর্থ মন্ত্রণালয় যদি সিদ্ধান্ত দেয় সেক্ষেত্রে তাদের জন্য এটি পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন। তো সব মিলিয়ে বলা চলে যে শিক্ষকরা 12টার দিকে আন্দোলন করলে আমরা তাদের থেকে জানতে পারবো আসলে তাদের পরবর্তী ধাপ কি হবে, যেহেতু আজকে থেকে পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে। পরবর্তী কোনো কার্যক্রম তারা দেয় কিনা, নতুন কোনো পদক্ষেপ নেন কিনা, সেটি আমরা দর্শকদেরকে জানাতে পারবো। সিনথিয়া, ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের বিষয়ে জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, আন্দোলনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চিত্র কেমন দেখছেন জানাবেন। দাবি
দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সকাল থেকেই কিন্তু আসলে দেখা গেছে এখানে শিক্ষার্থীরা এসেছেন, তবে বিশেষ করে অনেক শিক্ষার্থী কিন্তু জানে না, যারা হলে ছিল তারা কিন্তু বিষয়টি জানলেও যারা মফস্বল থেকে কিংবা সিটি থেকে এসেছেন তারা কিন্তু জানে না যে আসলে আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষকদের কর্মবিরতি সেই বিষয়ে অনেকে এসেছেন বৃষ্টিতে ভিজে। যেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে চিটাং শহরের দূরত্ব প্রায় 15 কিলোমিটার, অনেকে কিন্তু এই 15 কিলোমিটার পাড়ে দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এসেছেন, এসে কিন্তু তারা হতাশা প্রকাশ করেছেন। এর আগেও কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিভিন্নভাবে কিন্তু শিক্ষকরা কর্মবিরতি পালন করেছেন। শিক্ষার্থীদের কিন্তু বিষয়টি জানা ছিল না, তারা এসে কিন্তু বিপদে পড়ে গেছেন। শিক্ষকরা এসেছেন, অফিস বন্ধ এবং তারা কিন্তু বাইরে ঘোরাফেরা করতেন, শিক্ষকরা কেউ কিন্তু ভিতরে প্রবেশ করেনি, যার কারণে পরীক্ষা এবং ক্লাস সবই কিন্তু বন্ধ রয়েছে। শিক্ষকরা হয়তো কিছুক্ষণ পরে জানা গেছে দুপুর 12টার পরে তারা হয়তো এক জায়গায় অবস্থান কর্মসূচি নেবেন, তখন আমরা হয়তো আপনাদেরকে আরও বিস্তারিত জানাতে পারবো বলে মনে করি। এই ছিল আমার কাছে এই মুহূর্তে আন্দোলন নিয়ে সর্বশেষ তথ্য। ধন্যবাদ। 8 বছরেও শেষ হয়নি দেশের ইতিহাসে ভয়াবহতম জঙ্গি হামলা মামলার বিচার। গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা মামলায় হাইকোর্টে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত 7 আসামির সাজা বাড়ানোর বিষয়ে পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন। অপরাধের ধরন অনুযায়ী আসামিদের মৃত্যুদণ্ড যথার্থ ছিল বলে মনে করেন তিনি। আরও জানাচ্ছেন অধরা ইয়াসমিন। 2016 সালের 1 জুলাই রাতে যেন নরক নেমে এসেছিল রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে। দেশের ইতিহাসের ভয়াবহ ওই জঙ্গি হামলায় 17 বিদেশি সহ প্রাণ হারান 22 জন। সেনা অভিযানে নিহত হয় হলি আর্টিজান হামলার প্রধান পরিকল্পনাকারী তামিম চৌধুরী সহ 8 জঙ্গি। পরে গ্রেপ্তার করা হয় আরও 8 জনকে। 2019 সালের 27 ডিসেম্বর ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল 7 জঙ্গিকে মৃত্যুদণ্ড ও 1 জনকে খালাস দেন। রায়ের বিরুদ্ধে আপিল করেন আসামিরা। গেল 30 অক্টোবর হাইকোর্ট মৃত্যুদণ্ড পাওয়া 7 জঙ্গির সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেন। ঘটনার প্রেক্ষিতে একটা মামলা হয়, সেই মামলায় তাদের যে মদতদাতা ও সহায়তাকারী তাদের 7 জনেরই ফাঁসি দেওয়া হয়েছিল বিচারিক আদালতে। সেই বিচারিক আদালতের ফাঁসির আদেশটার বিরুদ্ধে আমাদের ফৌজদারি কার্যবিধি অনুযায়ী এখানে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে কনফার্মেশনের জন্য মামলাটা হয়। সেই মামলা শুনানি করে এবং ওদেরও আপিল হয়, দুটো একসাথে শুনানি হয়। শুনানি হতে আমাদের মহামান্য হাইকোর্ট বিভাগ সেই মৃত্যুদণ্ডের পরিবর্তন করে তাদেরকে আমৃত্যু জেলে রাখার নির্দেশ দিয়েছেন। রাষ্ট্রের প্রধান আইনকর্তা বলেন, নতুন রায়ে আমৃত্যু কারাদণ্ড বলতে বোঝানো হয়েছে আসামিরা যতদিন বেঁচে থাকবে ততদিন তারা কারাভোগ করবেন। মূল জাজমেন্টটা এখন আমরা পাইনি। জাজমেন্ট পাওয়ার পরে আমরা রাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলবো, যোগাযোগ করব, পরে ওনাদের সাথে নির্দেশনা অনুযায়ী আমরা পরবর্তী পদক্ষেপ নিব। নব্য জেএমবি ঢাকার কূটনৈতিক পাড়ায় হামলা চালিয়ে নিজেদের শক্তি সামর্থ্যের জানান দিতে চেয়েছিল বলে পুলিশের তদন্তে উঠে আসে। সম্পূর্ণ নিরীহ কতগুলো মানুষকে, নিরপরাধ মানুষকে তারা হত্যা করেছে এই ধর্মের নামে। অধরা ইয়াসমিন, RTV, ঢাকা। এদিকে জঙ্গি হামলায় নিহতদের স্মরণে সকালে বিভিন্ন দেশের প্রতিনিধি ও সংগঠন গুলশানের হামলার স্থানটিতে শ্রদ্ধা জানাবে। এছাড়া নিহত 2 পুলিশ সদস্যের স্মরণে পুরাতন গুলশান থানার সামনে নির্মিত দীপ্ত শপথ ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করা হবে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর গুলশানে রয়েছেন আমাদের সহকর্মী সুমন তানভীর। আমরা সরাসরি যুক্ত হব তার সাথে। সুমন, গুলশানের হলি আর্টিজানে হামলায় নিহতদের স্মরণে কি কি কর্মসূচি রয়েছে জানাবেন? জানেন, আজ 8 বছর শেষ হলো, তবে এই 8 বছরে কিন্তু একটুও বাংলাদেশের ইতিহাসে ওই ঘটনা কিন্তু আসলে ভোলার মতো না, এবং সেটি যে ভোলেননি সেটি সকাল থেকে যে আইন শৃঙ্খলা বিভিন্ন সংস্থা আছে সেই সংস্থা কিন্তু আসছেন, এবং এই যে ভাস্কর্যটি দেখছেন প্রতীকী ভাস্কর্য, কিন্তু এই ভাস্কর্য কিন্তু আসলে গুলশানের হলি আর্টিজান হামলার সেই দিনটি আসলে প্রতি ক্ষণে ক্ষণে মনে করিয়ে দেন যে দুইজনের আসলে প্রতিকৃতি এখানে আছেন। রবিউল
গুলশান বিভাগের সহকারী কমিশনারের কার্যালয়ের সামনেই আসলে ভাস্কর্যটি করা হয়েছে। সেই দিনের ঘটনায় যে 22 জন নিহত হয়েছিলেন তার ভিতরে কিন্তু এই দুই পুলিশ সদস্য কিন্তু অন্যতম। তিনি রবিউল ইসলাম সহকারী কমিশনার ছিলেন এবং সালাউদ্দিন বনানী থানার ওসি ছিলেন। অর্থাৎ সেদিন বারটি কিন্তু শুক্রবার ছিল এবং রাতে যখন আসলে গুলশান বিভাগের পুলিশরা যখন খবর পায় যে এরকম একটি ঘটনা গুলশানে হচ্ছে, অর্থাৎ গোলাগুলির ঘটনা হচ্ছে, তখন কিন্তু এই দুইজন প্রথম এগিয়ে গিয়েছিলেন এবং হোলি আর্টিজন যে বেকারিটি তার ভেতরে প্রবেশ করা মাত্রই কিন্তু এই দুইজনকে প্রথম শাহাদত বরণ করতে হয়। ওসি সালাউদ্দিন তখন মধ্যরাতের দিকে আসলে খবর আসে যে তিনি আসলে মারা গেছেন। আমরা যারা সাংবাদিক সেদিন আসলে ছিলাম এবং কভার করেছি তারা কিন্তু হঠাৎ করে আসলে পুলিশের এইরকম একজন কর্মকর্তা নিহত হওয়ার ঘটনায় কিন্তু আরও বেশি অ্যালার্ট হয়ে যায় যারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন এবং তারপরেই কিন্তু শুধু পুলিশ বাহিনী নয়, সোয়াত থেকে শুরু করে বিশেষ বাহিনীর যে সদস্যরা আছে তারা এসে ওই জায়গাটিকে ঘিরে ফেলে এবং আপনি জানেন যে সারা রাত একটি রুদ্ধতার অবস্থা ছিল, যেহেতু বেশিরভাগ লোক ওখানে জিম্মি ছিলেন এবং আমরা দেখেছি যে প্রায় 12 ঘন্টা উদ্ধার অভিযান শেষে 13 জনকে কিন্তু জীবিত উদ্ধার করা হয়েছিল এবং তার আগেই কিন্তু আসলে 18 জন বিদেশি নাগরিক সহ 22 জন এই ঘটনায় নিহত হন, যার ভিতরে কিন্তু আমরা জানি যে 9 জন কিন্তু ইটালীয় নাগরিক ছিল এবং জাপানের নাগরিক ছিল, 7 জন ভারতীয় নাগরিক ছিল, একজন, বাদবাকি কিন্তু বাংলাদেশি এবং একজন দ্বৈত নাগরিক ছিলেন। এবং সেই জায়গা থেকে প্রতি বছরই আমরা দেখি যারা কূটনৈতিক আছেন তারা কিন্তু এসে শ্রদ্ধা নিবেদন করেন এই দিনটির স্মরণে এবং আজকেও আমরা এখন পর্যন্ত কোনো কূটনৈতিককে এখানে আসতে দেখিনি, তবে তাদের আসার শিডিউল আছে। যারা গুলশান বিভাগের পুলিশ আছে তারা আমাদেরকে জানিয়েছেন এবং সকালে র্যাব মহাপরিচালক এসে কিন্তু এখানে ফুল দিয়ে তার শ্রদ্ধা নিবেদন করেছেন এবং তিনি দেশের জঙ্গিবাদের বিষয়ে কিন্তু তাদের জায়গা থেকে একদম দৃঢ় প্রতিজ্ঞভাবে বলেছেন যে বাংলাদেশে আর কখনো জঙ্গিবাদের উত্থান হওয়ার কোনো সুযোগ নেই। যদিও আমাদের প্রশ্ন ছিল যে 22 সালে যে আদালত থেকে আসলে জঙ্গি ছিনতাই হলো তাদের এই অবস্থানটা আসলে কোথায়, তাদেরকে কেন আসলে ধরা যাচ্ছে না, সেই জায়গা থেকে তারা বলছিল যে ঘন ঘন স্থান পরিবর্তন করার কারণে কিন্তু তারা প্রায় কাছাকাছি গিয়েও বারবার আসলে ব্যর্থ হচ্ছে। তো কিছুক্ষণের ভেতরে এখানে কিন্তু ডিএমপি কমিশনার আসবেন, তিনি ডিএমপি পক্ষ থেকে কিন্তু তার শ্রদ্ধা নিবেদন করবেন এবং তারপরে যেটি বলছিলাম যে কূটনৈতিকদের আসার একটি কথা রয়েছে, তো আমরা পরবর্তী সংবাদে যুক্ত হয়ে নিশ্চয়ই সে বিষয়গুলো আপনাদেরকে জানাতে পারবো। ধন্যবাদ। দর্শক, রাজধানীর গুলশান থেকে জানাচ্ছিলেন সহকর্মী সুমন তানভীর। দুর্নীতির অভিযোগে আলোচনায় আসা সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের চেয়েও ক্লাব প্রেমে এগিয়ে আছেন পরিমণি কাণ্ডে আলোচিত ব্যবসায়ী ও ঢাকা বোট ক্লাবের ফাউন্ডার মেম্বার নাসির ইউ মাহমুদ। নাসির ইউ মাহমুদ উত্তরা ক্লাব, বোট ক্লাব ও গুলশান সহ প্রায় 15টি ক্লাবের মেম্বার, আর বেনজির আহমেদ ঢাকা ক্লাব, গুলশান ক্লাব ও উত্তরা ও বনানী ক্লাবের মেম্বার। দুজনই কোটি কোটি টাকা খরচ করে এসব ক্লাবের মেম্বার হয়েছেন। অভিজাত এসব ক্লাবে মদের কারবার থাকলেও তা বৈধ বলে দাবি করেন নাসির ইউ মাহমুদ। এআর বাদলের রিপোর্ট। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এখনও বেশ আলোচনায় সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তান। অভিযোগ উঠেছে অবসরের মাসখানিক আগে ঢাকা বোট ক্লাব ছাড়াও প্রায় 3 কোটির বেশি টাকা খরচ করে 4টি অভিজাত ক্লাবের মেম্বার হয়েছেন। প্রশ্ন উঠেছে, সরকারি কর্মকর্তা হয়ে এত টাকা দিয়ে কিভাবে হলেন ক্লাবগুলোর মেম্বার? ঢাকাতে তো অন্যতম ক্লাবগুলো আমার জানা মতে প্রায় সবগুলি উনি মেম্বার হয়েছেন, মানে রিসেন্টলি, বিশেষ করে উনি আইজিপি থাকা অবস্থায়। বনানী ক্লাবের মেম্বার হয়েছেন উনি, গুলশান ক্লাবের মেম্বার, যেটা প্রায় অনেক মূল্যবান, প্রায় 1.5 কোটি এখন হতে অল টুগেদার খরচ লাগে, সেটার মেম্বার হয়েছেন। উত্তরা ক্লাবের মেম্বার হয়েছেন, ঢাকা ক্লাবের মেম্বার বোধহয় আগেই ছিলেন বা রিসেন্ট, তার কিছুদিন আগেই উনি ঢাকা ক্লাবের মেম্বার হয়েছেন। এই মোটামুটি বড় ক্লাব সবগুলোতেই উনি, যেটাকে ভোটার মেম্বার বলে, অর্থাৎ যেটা মেম্বার হতে টাকা পয়সা খরচ করে করতে হয়, সেগুলোর সবগুলোই মেম্বার উনি। পরিমণি কাণ্ডে আলোচনায় আসেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। পরিমণির মামলায় যাকে মাদকসহ গ্রেপ্তার করেছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরিমণি কাণ্ডে আলোচিত নাসির উদ্দিন মাহমুদও ক্লাব প্রেমে হার মানিয়েছেন বেনজির আহমেদকে। বোট ক্লাব সহ নিজেই বহু অভিজাত ক্লাবের সদস্য। বলেন, অনেকেই আভিজাত্যের জানান দিতে এইসব দামি ক্লাবের মেম্বার হন। তবে যে উদ্দেশ্য নিয়ে বেনজির আহমেদকে বোট ক্লাবে যুক্ত করা হয়েছিল, পরে তা হতাশায় পরিণত হয়। আমি অলমোস্ট ঢাকার বেশিরভাগ ক্লাবের সাথেই আমি জড়িত, বড় ক্লাব সবগুলোতে সাথেই আমি মেম্বারশিপ আমার আছে। আমি গুলশান ক্লাবের মেম্বার, আমি বাড়িধারা ক্লাবের মেম্বার, আমি অল কমিটি ক্লাবের মেম্বার, আমি বনানী ক্লাবের মেম্বার,
আমি ক্যাপিটাল ক্লাবের মেম্বার, আমি ধানমন্ডি ক্লাবের মেম্বার, উত্তরাতে রয়্যাল ক্লাবের মেম্বার, উত্তরা ক্লাবতে আসি, বোট ক্লাবের আছে, তারপরে আপনার মডেল ক্লাবের মেম্বার, লিজেন্ড ক্লাবের মেম্বার, ঢাকার বাইরে আসি চিটাগং সিনিয়র্স ক্লাবের মেম্বার, বরিশাল ক্লাবের মেম্বার, সিলেট ক্লাবের মেম্বার ঢাকার বাইরে। এটা কোনো বেনিফিট ওইভাবে কিছুই নাই, এটা একটা সম্মান। তিনি দাবি করেন ক্লাবগুলোতে অবৈধ উপায়ে নয় বৈধভাবেই মদের বেচাকিনা ও পান চলবে না। এখানে আসলে মদ বলেন, অ্যালকোহল বলেন, বার মোস্ট অফ দি ক্লাবেই বার আছে। এটা মোস্ট অফ দি ধরেন এই যে পর্যটন আছে, তারপরে বাংলাদেশের যেসব প্রস্তুতকারক আছে কেরু সহ, তারপরে হান্টার, এরকম নানান রকম আছে, এইগুলো থেকেই বেশিরভাগ চলে আর কি। এগুলো থেকে না হয় যে বললাম না, যারা সোল এজেন্ট যারা, তাদের কাছ থেকে নেওয়া হয় সাধারণত। তবে ক্লাবগুলোতে মাদকের বাণিজ্য ও কর ফাঁকির বিষয়টি খতিয়ে দেখা উচিত বলে মনে করেন সচেতন মহল। আর বাদল, RTV, ঢাকা। প্রথম দফার বন্যার রেশ কাটতে না কাটতেই টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে আবারও সুনামগঞ্জের নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। সকালে সুরমা নদীর পানি ষোলখর পয়েন্ট বিপদসীমার মাত্র 11 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সুনামগঞ্জ ও চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টি হওয়ায় নিচু এলাকায় পানি ঢুকতে শুরু করেছে। এর মধ্যে তলিয়ে গেছে সুনামগঞ্জ তাহিরপুর সড়ক। এতে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে গেছে। অন্যদিকে মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও পানিতে ডুবে আছে ঘরবাড়ি ও রাস্তাঘাট। হাকালুকি হাওরের পানি ধীর গতিতে কমায় জুড়ি, বড়লেখা ও কুলাউড়া উপজেলার নিম্নাঞ্চলে বন্যা জলাবদ্ধতায় রূপ নিয়েছে। এদিকে ভারী বৃষ্টিপাত আর উজান থেকে নেমে আসা ঢলে কুড়িগ্রামে তিস্তা, ধরলা, দুধকুমার, ব্রহ্মপুত্র সহ সবকটি নদ নদীর পানি বেড়েছে। তিস্তার পানি কাউনিয়া পয়েন্টে বিপদসীমার 2 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর পানি আবার বৃদ্ধি পেয়েছে, এখন আবার কতটুকু বিপদসীমার উপর দিয়ে উঠবে আর কি করবে, আমরা এখন তো খুব আতঙ্কের মধ্যে আছি। গুছাইতে আবার বন্যার পানি, রাত করি পাইতেছেন না, খাইতে পাইতেছেন না, রানতেও পারেন না, এখন কত কষ্ট তারা দিন যায়। এই যে পানি আনি হয় এগুলো তো মনে হয় আমরা সাহায্য পাই না, কিছু পাই না। এই পানি ধরে আমরা গড়াগড়ি করি, কষ্ট করি। এ বিষয়ে আরও জানাতে সুনামগঞ্জ থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর। নূর, সুনামগঞ্জের বন্যার সার্বিক চিত্র ও প্রশাসনের উদ্যোগ সম্পর্কে আমাদেরকে জানাবেন। সিনথিয়া, প্রথমেই আসলে অস্বস্তির খবর জানাতে হয়। সুনামগঞ্জে এই 9টার যে রেটিং পানি উন্নয়ন বোর্ডের, সুনামগঞ্জ শহরের যে নবীনগর পয়েন্ট আছে, সুরমা নদীর পানি কিন্তু বিপদসীমার 3 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 24 ঘন্টায় 175 মিলিমিটার। অর্থাৎ বলাই যায় উজানে বৃষ্টিপাত এবং সুনামগঞ্জে অভ্যন্তরীণ যে বৃষ্টিপাত হচ্ছে, এতে কিন্তু সুরমা সহ সকল নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমা অতিক্রম করছে। এর ফলে নিম্নাঞ্চলে কিন্তু ইতিমধ্যে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। আমি যদি আপনাকে জানাই, সুনামগঞ্জের তাহিরপুর এবং বিশম্বরপুর সড়ক কিন্তু পানিতে নিমজ্জিত রয়েছে, সেখানে যান চলাচল বন্ধ রয়েছে গতকাল থেকে। এতে নিম্নাঞ্চলে পানি বৃদ্ধি পাওয়ার মানুষের মধ্যে কিন্তু বন্যা আতঙ্ক আবারও মানুষের মধ্যে আসলে শঙ্কা জাগিয়েছে। কেননা আপনি জানেন যে গেল 2 সপ্তাহ ধরে সুনামগঞ্জের মানুষ কিন্তু বন্যার সাথে যুদ্ধ করছেন। এটির রেশ কাটতে না কাটতেই আবারও বন্যা আসায় মানুষের মধ্যে দুর্ভোগ এবং উৎকণ্ঠা, উদ্বেগ কিন্তু বাড়ছে। আমি যদি আপনাকে জানাই, প্রশাসনের পক্ষ থেকে যেমনটা জানানো হয়েছে যে গত সময়ে যে আশ্রয় কেন্দ্রগুলো খোলা হয়েছে, সেটি আশ্রয় কেন্দ্র খোলা থাকবে এবং ওইসব এলাকায়, যেসব এলাকায় বন্যা পরিস্থিতি দেখা দেবে, আশ্রয় কেন্দ্রে ওঠার জন্য তারা নির্দেশনা দিচ্ছেন এবং পর্যাপ্ত ত্রাণ সহযোগিতা মজুদ আছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। আমি যদি জানাই, মানুষ আসলে খুব উদ্বেগ, উৎকণ্ঠার মধ্যে সময় পার করছেন। আবারও যদি বন্যা আসে তাহলে মানুষ যে কোথায় যাবেন সেটি নিয়ে আসলে দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। তবে পানি বৃদ্ধির উপর নির্ভর করবে বন্যা পরিস্থিতি। বন্যা সতর্কীকরণ কেন্দ্র বলছে যে আগামী 72 ঘন্টা সুনামগঞ্জ এবং উজানে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এতে স্বল্প মেয়াদী বন্যা হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এই ছিল সুনামগঞ্জের সুরমা নদীর পানি বৃদ্ধি এবং বন্যা পরিস্থিতির সর্বশেষ খবরাখবর। সিনথিয়া, ধন্যবাদ। ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের উপর নির্মিত চীন মৈত্রী সেতুর টোল ইজারার দরপত্রে অনিয়মের অভিযোগ উঠেছে।
প্রভাবশালী মহলের বাধায় শিডিউল জমা দিতে পারেনি বেশিরভাগ ঠিকাদার। এদিকে অভিযোগের তোয়াক্কা না করে ইজারা চূড়ান্ত করার প্রক্রিয়া চলায় কয়েক কোটি টাকার সরকারি রাজস্ব হারানোর শঙ্কা দেখা দিয়েছে। ময়মনসিংহ থেকে মোজাম্মেল খোকনের প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। গত বছরের ২১ নভেম্বর প্রথমবার চীন মৈত্রী সেতু ইজারার দরপত্র আহ্বান করা হয়। এরপর চলতি বছরের ৯ মে সর্বশেষ সপ্তমবারের মতো আহ্বান করা হয় দরপত্র। তবে শিডিউল সংগ্রহকারী ১৫ ঠিকাদারের ১৩ জনই দরপত্র জমা দিতে পারেননি। মেসার্স সৌরভ ব্রিক্সের স্বত্বাধিকারী মাহবুবুল হক অভিযোগ করেন, দরপত্র জমা দিতে গেলে প্রভাবশালীরা তাকে বাধা দিয়েছে। ডিসি, এসপি, নির্বাহী বিভাগীয় প্রধানের কাছে আমরা স্মারকলিপি দিয়েছি, হাইকোর্টে রিট করেছি। একই লোকই 14 বছর যাবত এই টুল প্লাজা তা কালেকশন করতেছে। এদিকে মোস্তফা কামাল এন্টারপ্রাইজের অংশীদার ও সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জানান, নির্দিষ্ট সময়ের পরে আসার কারণেই দরপত্র জমা দিতে পারেননি মাহবুবুল। কেউ তাকে বাধা দেয়নি। 12:30টা পর্যন্ত শিডিউল ড্রপিং এর সময়সীমা। উনি পৌনে একটা সম্ভবত 12:30টার পরে সে ড্রপিং দিতে গেছে, বাক্স ক্লোজ। দরপত্র জমায় বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করে ময়মনসিংহ সওজের এই কর্মকর্তা জানান, মন্ত্রণালয় যে সিদ্ধান্ত দেবে সেটাই চূড়ান্ত হবে। আসলে এটা যে সর্বোচ্চ দরদাতা হয় নিয়ম মাফিক ওনাকেই দেওয়া হয়। তো এখন সে যেই হোক, সেক্ষেত্রে আমাদের আমরা দেখি যে আমাদের নীতিমালা অনুযায়ী সবকিছু ঠিক আছে কিনা। টোল আদায়ের দুর্নীতি বন্ধের দাবি জানিয়েছে সচেতন নাগরিক সমাজ সহ অনেকেই। আমরা অনেক বছর ধরে সরকার কি পায় না পায় আমরা বলতে পারি না। এই নিকো প্রক্রিয়ার মাধ্যমে যখন এই টেন্ডারটি গ্রহণ করা হয়, তখন বুঝতে হবে যে টেন্ডার দাতা এবং টেন্ডার গ্রহীতা, অর্থাৎ যারা টেন্ডার দেন এবং যারা টেন্ডার আহ্বান করেন, দুটোই অন্যায় করছেন, এখানে অনৈতিক কাজ করছেন। সমঝোতা অনুযায়ী যারা এই টুল হাতিয়ে নিয়েছে তাদেরকে এই জায়গা থেকে বিরত করা উচিত। আমি কর্তৃপক্ষকে বলবো জিনিসটা যত্ন সহকারে দেখা উচিত। সৈয়দ মাহমুদ, RTV। বিমা ব্যবসায় নতুনত্ব আনার পাশাপাশি সামাজিক দায়িত্ব পালনে ন্যাশনাল লাইফ প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন কোম্পানির চেয়ারম্যান আলহাজ মোর্শেদ আলম এমপি। রোববার সকালে কোম্পানির ৩৯তম বার্ষিক সাধারণ সভায় তিনি সভাপতিত্ব করেন। বলেন, বিশ্বব্যাপী আর্থিক খাতে অস্থিরতা, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যে বিদ্যমান দ্বন্দ্ব এবং মূল্যস্ফীতির কারণে ২০২৩ সাল ছিল বিমা ব্যবসার জন্য চ্যালেঞ্জিং। এ অবস্থায় দক্ষ ব্যবস্থাপনা, যথাযথ কর্মপরিকল্পনা প্রণয়ন ও সর্বোত্তম গ্রাহক সেবার মাধ্যমে ২০২৩ ও ২৪ সালে ন্যাশনাল লাইফ বিমা খাতে সর্বাধিক ব্যবসা অর্জন করতে সক্ষম হয়। চলতি বছর কোম্পানির ব্যবসা ২০০০ কোটির মাইল ফলক অতিক্রম করবে বলেও আশা করছেন মোর্শেদ আলম। এ সময় ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের এমডি ও সিইও মোহাম্মদ কাজিমউদ্দিন উপস্থিত ছিলেন। সরকারের নিয়ম নীতি পালনে আমরা বদ্ধপরিকর, যার কারণে বিমা শিল্পের ন্যাশনাল লাইফের স্বাতন্ত্রতা, সুনাম ও সুখ্যাতি এবং গ্রাহকের আস্থা অত্যন্ত সন্তোষজনক পর্যায়ে রয়েছে। ন্যাশনাল লাইফ সবসময় গ্রাহকের বিমা দাবি পরিশোধে সর্বাধিক গুরুত্ব প্রদান করে আসছে। যথাসময়ে দাবি পরিশোধের ফলেই কোম্পানির ব্যবসায়িক সাফল্য অর্জন সহজতর হয়েছে। উন্নয়ন কাজে খরচ না করে বরাদ্দের টাকা ৯/৬-এর অভিযোগ উঠেছে কুড়িগ্রামের কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বিরুদ্ধে। কাজ সম্পন্নের পর বরাদ্দের টাকা উত্তোলনের কথা থাকলেও নিয়ম মানছেন না কেউই। আগাম ভাউচারে টাকা তুলে নামমাত্র কাজ করে বাকি টাকা পুড়ছেন নিজ পকেটে। কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি আব্দুল কুদ্দুস চঞ্চলের তথ্যছবিতে জানাচ্ছেন মৌসুমী রহমান। দেয়ালে দেয়ালে খসে পড়ছে পলেস্তারা, অরক্ষিত সীমানা প্রাচীর, ভাঙাচোরা চেয়ার টেবিল, নেই সুপেয় পানির ব্যবস্থা। এমন চিত্র কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। যদিও প্রতিটি বিদ্যালয়ে সংস্কারের জন্য বরাদ্দ দিয়ে থাকে সরকার। ৫ ব্লকে 2টা টয়লেট আছে, একটা খোলা একটা বন্ধ, মেয়েদেরটা বন্ধ ছেলেদেরটা খোলা। জানালা ভাঙা, দরজা ভাঙা। ক্ষুদ্র মেরামতের 2 লক্ষ টাকা, স্লিপের 50,000 টাকা এবং প্রাকের 10,000 টাকা বরাদ্দ পাইছেন, হেড স্যার পাইছেন। বিলটা উঠাইছে কিনা আমি জানি না। বরাদ্দ হয়েছে এটা জানি, কত টাকা হয়েছে এটা আমি জানি না। এমনই একটি বিদ্যালয় ভুরুঙ্গামারীর দলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। ২০২৩-২৪ অর্থ বছরে এই স্কুলের উন্নয়ন বাবদ দেওয়া হয় 3 লাখ টাকা। তবে কাজ না করেই ভাউচারে বিভিন্ন মেরামত খরচ দেখিয়ে তোলা হয় সব টাকা।
এই ঘটনার কোনো উত্তর দিতে পারেনি সম্প্রতি অবসরে যাওয়া স্কুলটির প্রধান শিক্ষক। আমাদের 3 ট্রাম পরীক্ষার মানে প্রশ্ন খাতাপত্র ইত্যাদি সবগুলো এখন স্লিপের মাধ্যমে। স্লিপের বরাদ্দ হলো 70,000, তার মধ্যে ভ্যাট কাটার পরে পাইলাম হলো 60,100। উন্নয়ন খাতের টাকা হাতিয়ে নেওয়ার এমন অভিযোগ রয়েছে উপজেলার আরও বেশ কয়েকটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। আবার শিক্ষা অফিসে কর্মকর্তাদের ঘুষ না দিলে বরাদ্দ জোটে না বলেও অভিযোগ রয়েছে। আমি দিয়ে নেই না কখনো, বুঝেন না, কিন্তু শোনা যায় না যে কত করে নিচ্ছে, যায় 3,000, 5,000, 2,000, যায় যে যেমন করে দিয়ে ম্যানেজ করতে পারে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। সরেজমিনে দেখে আমরা নিশ্চিত হলে আমরা মন্তব্য করতে পারবো যে এটি আসলে যথাযথ খরচ হয়েছে না এখানে আত্মসাৎ হয়েছে। যে বিষয়টা খতিয়ে দেখে আমাদেরকে রিপোর্ট করলে আমরা সেই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। স্কুলের উন্নয়ন বরাদ্দ তছনছকারী প্রধান শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা দেখতে চান শিক্ষার্থী ও অভিভাবকরা। মৌসুমী রহমান, RTV। আন্তর্জাতিক সংবাদ। ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনের প্রথম ধাপের ভোটে বড় পরাজয়ের মুখে প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর জোট বুথ ফেরত জরিপে ম্যাক্রোর এনসেম্বল জোট 23% ভোট পেয়ে তৃতীয় হতে যাচ্ছে। অন্যদিকে 34% ভোট পেয়ে শীর্ষ স্থান দখল করতে যাচ্ছে মেরিন লেপেনের কট্টর ডানপন্থী দল ন্যাশনাল র্যালি। আর প্রায় 29% ভোট পেয়ে দ্বিতীয় হতে পারে বামপন্থী দলগুলোর জোট নিউ পপুলার ফ্রন্ট। রোববার পার্লামেন্ট নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ হয়। ইপসোস সহ 4টি সংস্থার বুথ ফেরত জরিপে এমন চিত্র উঠে এসেছে। দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ হবে 7 জুলাই। দখলকৃত জেরুজালেমে আবারও ব্যাপক বিক্ষোভ করেছে ইসরায়েলের আলট্রা অর্থোডক্স ইহুদিরা। এ সময় পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষে জড়ায় তারা। বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে যোগদানে সুপ্রিম কোর্টের নির্দেশের প্রতিবাদে রাস্তায় নামেন অর্থোডক্স ইহুদিরা। স্থানীয় সময় রোববার প্রতিবাদ মিছিলে অংশ নেন হাজারো কট্টর অর্থোডক্স। তীব্র প্রতিবাদ জানান নেতানিয়াহু প্রশাসনের সিদ্ধান্তের বিরুদ্ধে। এ সময় তাদের হাতে ছিল সরকার বিরোধী স্লোগানের বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার। বিক্ষোভ দমনে জলকামান ছোড়ে পুলিশ। কট্টর অর্থোডক্স ইহুদিরা ধর্মপ্রাণ এবং ধর্মপ্রচারক হওয়ায় ইসরায়েলি সেনাবাহিনীতে যোগদান করা তাদের জন্য বাধ্যতামূলক নয়, কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে সেনাবাহিনীতে যোগদান তাদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে। গাজার সুজাইয়ায় ফিলিস্তিনিদের বাড়িঘর ঘিরে রেখেছে ইসরায়েলি ট্যাঙ্ক। গেল 24 ঘন্টায় ফিলিস্তিনিদের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বরতায় নিহত হয়েছে 43 ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও 111 জন। এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে 24 ঘন্টায় গাজার 3টি পরিবারের বিরুদ্ধে চালানো ইসরায়েলি হত্যাকাণ্ডে হতাহতের এ ঘটনা ঘটে। ঘটনায় এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে অনেক মানুষ। ফিলিস্তিনি ইসরায়েলি দখলদারিত্বের প্রতিবাদে অস্ট্রেলিয়ার মেলবোর্নে বিক্ষোভ করছে হাজারো মানুষ। এদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ড্রোন হামলায় দখলদার ইসরায়েলের 18 সেনা আহত হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালের টিকিট কাটতে রাতে আলাদা ম্যাচে মাঠে নামবে ফ্রান্স ও পর্তুগাল। জার্মানির ডুসেলডর্ফ এরিনায় নক আউট পর্বের ম্যাচে রাত 10টায় বেলজিয়ামের মুখোমুখি হবে ফরাসিরা। গ্রুপ রানার্স আপ হয়ে শেষ 16-এ জায়গা করা ফ্রান্সের মিশন দুর্দান্ত পারফরমেন্স দিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করা। অপরদিকে সেরা 8-এর পা রাখতে নিজেদের সেরাটা দিয়ে খেলতে চাইবে ব্রুইন লুকাকুর বেলজিয়াম। এদিকে রাউন্ড অফ 16-এর আরেক ম্যাচে পর্তুগালের প্রতিপক্ষ স্লোভেনিয়া। রাত 1টায় জার্মানি ফ্রাঙ্কফুর্ট এরিনায় মুখোমুখি হবে দুই দল। সকালের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।